সদ্য সাসপেন্ড হওয়া পুলিশ অফিসারকে শাস্তিস্বরূপ পোস্টিং দেওয়া হয় এক গ্রামে। সেখানে মৃত্যুশয্যায় থাকা এক ব্যক্তি ভিডিও করে কনফেস করে 40 বছর আগে করা তার কুকীর্তি। ভিডিওটি পুরো রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করে। তদন্তে নামে এক সাসপেন্ডেড পুলিশ অফিসার, উঠে আসে গা হিম করা সত্য। হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2025-এ রিলিজ হওয়া মালায়ালাম থ্রিলার রেখা চিত্রম, যার মানে হলো ডায়াগ্রাম। কাহিনীর শুরুতেই দেখা যায় একটি বাচ্চা ছেলে একজনকে ডেকে বলে, দাদা জানো আমার বাবা সিনেমায় শুটিং করেছে। ছেলেটি বলে, মিথ্যে বলিস না। ছেলেটি তখন বলে, রাতের অন্ধকারে আমি বাবাকে কয়েকজনের সাথে দেখেছিলাম একটি মেয়েকে বস্তায় বেঁধে নিয়ে যেতে। বাবাকে জিজ্ঞেস করায় সে বলেছিল সিনেমার শুটিং ওটা। সিন চলে আসে কেরালার একটি গ্রামে, যেখানে সিনেমার মেন ক্যারেক্টার বিবেক নামে এক পুলিশের সাথে আমাদের পরিচয় হয়। তাকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, কারণ সে জুয়া খেলেছে আর 15 লক্ষ টাকা জিতেছেও। তাই এখন সে ঘরে থেকেই পরিবারের কাজে হেল্প করছে। সে একদিন তার গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে গেলে পাবলিক তার দিকে তাকিয়ে থাকে। এতে বিবেক অস্বস্তি বোধ করে। তার গার্লফ্রেন্ড বলে, অত লজ্জা পাওয়ার কি আছে, তুমি তো এখন সেলিব্রিটি। হেড অফিস থেকে বলা হয় বিবেককে শাস্তি হিসাবে বাজে জায়গায় পোস্টিং দেওয়া হোক। বিবেকের কাছে ফ্যাক্স আসে, তার পোস্টিং মালাকাপুর নামে এক গ্রামে দেওয়া হয়। সেখানে রাজেন্দ্রন নামে এক ব্যক্তিকে দেখতে পায়, যার সদ্য সার্জারি হয়েছে। ডাক্তার শেষ জবাব দিয়ে দিয়েছে কয়েকদিনের মধ্যেই মারা যাবে সে। রাজেন্দ্রন এক ঘন জংলা জায়গায় গাড়ি থামাতে বলে। সেখানে সে নেমে এক গাছের তলায় বসে। ফোন বের করে ক্যামেরা অন করে রেখে নিজের কনফেশন রেকর্ড করতে থাকে। এক ভয়ঙ্কর রাতের কথা বলে সে। 1984 সালে আমি আর আমার দুই বন্ধু অ্যালিস জুয়েলার্সের মালিক ভিনসেন্ট আর ফ্রান্সিস, এই তিনজন মিলে এক জ্যান্ত মেয়েকে এই গাছের নিচে দাফন করেছিলাম। এখান থেকে আমাদের জীবন পাল্টেছিল। আমরা অনেক টাকা পেয়েছিলাম, কিন্তু মনের শান্তি পাইনি। কতই বা বয়স হবে মেয়েটির, 18 বছর। যেহেতু আমি আর বেশি দিন বাঁচবো না, তাই এই পাপ কাজ সবাইকে জানিয়ে একটু হালকা হলাম। এই বলে সে নিজের মাথায় শ্যুট করে। রাজেন্দ্রনের ড্রাইভারটি গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে যায়। ততক্ষণে রাজেন্দ্রন জমের দুয়ারে। বিবেক তার টিম নিয়ে ক্রাইম সিনে পৌঁছায়। সেখানে মিডিয়াতে আলোচনা হচ্ছে রাজেন্দ্রনের ফেসবুক লাইভ নিয়ে, যেখানে সে কনফেস করেছে সে আর তার দুই বন্ধু এক মেয়েকে জ্যান্ত কবর দিয়েছিল 40 বছর আগে। ওপর মহল থেকে অর্ডার দেওয়া হয় জায়গাটা খোঁড়ার জন্য। অন্যদিকে অ্যালিস জুয়েলারি শপের মালিকের অবস্থা টেনশনে খারাপ হয়ে যায়, কারণ রাজেন্দ্রন যাদের নাম নিয়েছে সে তাদের মধ্যে একজন। ক্রেন দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হয়। বেরিয়ে আসে একটি মাথার খুলি, পায়ের নূপুর। ফরেন্সিক টিম কনফার্ম করে এটা মেয়ে মানুষের হাড়। বয়স এখন বলা যাচ্ছে না, আরও ডিটেলস পরে জানাবে। মোহন বিবেককে বলে, তুমি রাজেন্দ্রনের ব্যাপারে ডিটেলস জোগাড় করো আর ফ্রান্সিসকে খবর নাও। আশেপাশের এলাকায় যতজন ফ্রান্সিস নামে লোক আছে তাদের সাথে কথা বলো। বিবেক কাজে লেগে পড়ে। জানতে পারে রাজেন্দ্রনের শুধু এক ছেলে আছে, বউয়ের সাথে অনেক আগে ডিভোর্স হয়ে গেছে। আশেপাশের এলাকায় যতজন ফ্রান্সিস নামে লোক আছে তাদের সাথে কথা বলে জানা যায় এই ঘটনার সাথে তারা যুক্ত নয়। বিবেক তার রিপোর্টার গার্লফ্রেন্ডকে বলে 1984-85 দশকে যেসব মেয়ে মিসিং হয়েছিল তাদের একটা লিস্ট তৈরি করে দিতে। তার গার্লফ্রেন্ড কিছু পেপার কাটিং নিয়ে আসে, যেখানে মিসিং মেয়েদের ডিটেলস দেওয়া ছিল। বিবেক তাদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এই নূপুর তাদের পরিবারের মেয়ের কিনা। একটি বৃদ্ধ লোক নূপুরটি দেখে কেঁদে ওঠে, বলে সেটি ওর মেয়ের। বিবেক বৃদ্ধটির ডিএনএ নিয়ে ফরেন্সিক টিমকে দিয়ে দেয়, এটা কনফার্ম হওয়ার জন্য যে বৃদ্ধটির ডিএনএ আর মাটি খুঁড়ে পাওয়া মেয়ের ডিএনএ সেম কিনা। বিবেক অ্যালিস জুয়েলারি শপের মালিক ভিনসেন্টের ব্যাপারে ভালো করে জানতে তার গ্রামে যায়। সেখানে বৃদ্ধার কাছে জানতে পারে 1984-85 সালেই ভিনসেন্ট মুম্বাই চলে গেছে। তারপর থেকে সে সেখানেই সেটেল। ভিনসেন্টকে থানায় ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। তাকে কঙ্কালের পরিচয় জিজ্ঞাসা করলে ভিনসেন্ট বলে, আমি কি করে জানবো? রাজেন্দ্রন কি একটা বলে গেল আর আপনারাও মেনে নিলেন? শুধুমাত্র আপনি ডেকেছেন বলে এত দূর থেকে এসেছি, আমি এসব কিছুই জানি না। এই বলে ভিনসেন্ট বেরিয়ে যায়। ফরেন্সিক টিম বলে বৃদ্ধ আর মেয়েটির ডিএনএ ম্যাচ হয়নি। বিবেক বৃদ্ধটির বাড়ি গেলে জানতে পারে সে মারা গেছে। তখন তার ছেলে বলে, আমার বোনের যখন 16 বছর বয়স তখন সে হারিয়ে গিয়েছিল। আমার বাবাকে তারপর থেকে আর কখনো হাসতে দেখিনি। বিবেক বুঝতে পারে না কেসটা নিয়ে কি করে সে এগোবে। তখন একটা এফআইআর তার চোখে আসে। একটা মেয়ের নামে ফ্রড কেস থানায় জমা পড়েছিল 1984 সালে, কিন্তু মেয়েটাকে অ্যারেস্ট করা যায়নি কারণ সে ছিল মিসিং। মেয়েটার নামে কেস করেছিল চন্দ্রাপান নামে এক ফিল্ম প্রডিউসার। বিবেক চন্দ্রাপানের কাছে গিয়ে মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। চন্দ্রাপান বলে, মেয়েটার নাম রেখা, সালটা 1984, আমি সিনেমাতে জুনিয়র আর্টিস্ট সাপ্লাই করতাম। রেখার সেখানে গান গাওয়ার কথা ছিল অন্যান্য জুনিয়র আর্টিস্টদের সাথে, কিন্তু শুটিং হাফ রেখে সে চলে যায়। ডাইরেক্টর আমার ওপর চেল্লাতে থাকে, যাকে তাকে সেটে নিয়ে চলে আসো, কোনো দায়িত্ব নেই এসব বলে। আমি তাই রেখার নামে এফআইআর করেছিলাম।
বিবেক জিজ্ঞাসা করে, রেখার মুখ আপনার মনে আছে? চন্দ্রপান বলে, হ্যাঁ, এই তো কদিন আগেই দেখলাম। বিবেক অবাক হয়ে জিজ্ঞাসা করে, কদিন আগে দেখলেন মানে? চন্দ্রাপন বলে, রেখার শ্যুট করা অর্ধেক গানের ভিডিও আমার কাছে আছে। বিবেক ভিডিও দেখতে শুরু করে, কিন্তু ভিডিওতে রেখার মুখ ঠিকমতো বোঝা যায় না। সিন চলে যায় 1984 সালে। এটি হলো রেখা, যাকে চন্দ্রাপন শুটিং ফ্লোরে নিয়ে আসে। ছোট থেকে রেখার স্বপ্ন সিনেমায় অভিনয় করা, কিন্তু তাকে বড় রোল দেওয়া হয় না। শুধু মামুত্তির সিনেমায় ক্যামেরার সামনে নানের ড্রেস পরে দাঁড়িয়ে গান গাওয়ার অভিনয়টুকুই করতে হবে, এটাই তাকে বলা হয়। প্রেজেন্ট টাইমে বিবেক কঙ্কালের ফেস ডিজাইনিং করতে শুরু করে। রেখার সাথে কাজ করা অন্যান্য জুনিয়র আর্টিস্টদের সাথে কথা বললে তারা জানায় রেখার ব্যাপারে বেশি কিছু জানে না। স্কেচ তৈরি হয় রেখার, সেটিকে নেটে ছেড়ে দেওয়া হয় যদি কেউ মেয়েটার ব্যাপারে বলতে পারে। রেখার ছবি দেখে ভিনসেন্ট অবাক হয়ে যায়। পুলিশ খবর পায় রাজেন্দ্রনের মৃত্যুর 1 সপ্তাহ আগে একটা নম্বর থেকে তার কাছে ক্রমাগত ফোন করা হতো। তদন্ত করে জানা গেছে সাজিবান নামে এক ব্যক্তি ফোনটা করত। বিবেক ভিডিও লাইব্রেরিতে যায়। 1984 সালে রিলিজ হওয়া মামুত্তির সিনেমাগুলো ভালো করে দেখতে থাকে। তখন একটি ভিডিও পায় যেখানে সিনেমার প্রডিউসার পল বলছে, রেখা নামের এক মেয়ে নুপুর করে যখন হাঁটতো খুব সুন্দর লাগতো। বিবেকের গাট ফিলিং বলতে শুরু করে, কঙ্কালটা হয়তোবা রেখার। বিবেক রেখার অভিনয় করা সিনেমার ডিরেক্টরের কাছে গিয়ে রেখার ফটো দেখালে ডিরেক্টর বলে, আমার হালকা মনে আছে রেখা শুটিংয়ে না আসায় সেদিন ঝামেলা শুরু হয়েছিল। আমি তো রেখাকে আমার আগামী সিনেমায় হিরোইন হিসেবে কাস্ট করব সেটাও ভেবেছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম রেখা অনেক ট্যালেন্টেড। বিবেক জিজ্ঞাসা করে, আর কিছু ডিটেলস বলতে পারবেন রেখার ব্যাপারে? ডাইরেক্টর আর কিছু বলতে পারে না। চন্দ্রাপানকে কয়েকজন লোক জলে ডুবিয়ে মেরে ফেলে। বিবেক বুঝতে পারে প্রমাণ মেটানোর চেষ্টা চলছে, আর এই কাজ ভিনসেন্ট ছাড়া আর কেউ করছে না। কিন্তু সে নিরুপায়, তার হাতে ভিনসেন্টের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মোহন বলে, কেসটা এবার আমাদের থেকে সিবিআইয়ের হাতে দেওয়া হবে, যেহেতু এটা আর এখন ছোট কেস নেই। বিবেককে কেস থেকে সরিয়ে ট্রাফিক পুলিশে পোস্ট দেওয়ার কথা ওঠে। বিবেক ভিনসেন্টকে দেখতে পায়। ভিনসেন্ট তাকে দেখে এক শয়তানি হাসি হাসে। সিবিআই লোকটি বিবেককে শুধু বলতে থাকে, জুয়া কি এখনও খেলা হয়? এতে বিবেক রেগে গিয়ে সিবিআই অফিসারকে বলে, বারবার এসব করলে তোর জীবন নিয়ে জুয়া খেলবো আমি। বিবেক আনঅফিসিয়ালি কেসটা ইনভেস্টিগেট করতে থাকে। সিনেমার ডিরেক্টর বিবেককে ফোন করে জানায়, একজন রিপোর্টার 1984 সালে শুটিং ফ্লোরে আসতো। সে এখন ইউটিউবার, তার সাথে দেখা করো, হয়তো কিছু সাহায্য করতে পারে তোমায়। বিবেক রিপোর্টারের কাছে গেলে সে একটা ফটো দেখায়। সেখানে রেখা অন্যান্য মেয়েদের সাথে নানের কস্টিউম পরে গান গাইছে। বিবেক জানতে পারে সেখানে স্টেফি নামে একজন ছিল, যে আসল প্রফেশনেই নান। বিবেক নান স্টেফির কাছে গিয়ে রেখার ব্যাপারে জিজ্ঞাসা করে। স্টেফি বলে, চিনি আমি রেখাকে, খুব ট্যালেন্টেড ছিল। ফ্ল্যাশব্যাক দেখানো হয় 1984 সাল। স্টেফিদের চার্চে শুটিং হচ্ছে, সেখানে মামুত্তি স্যার এলে সবাই তাকে দেখতে দৌড়ায়। রেখা মামুত্তি স্যারের অন্ধভক্ত, সেও দৌড়ে যাচ্ছিল, কিন্তু তার কস্টিউমটি ছিঁড়ে যায়। তখন রেখা স্টেফিকে অনুরোধ করে তাদের একটা ড্রেস তাকে দেওয়ার জন্য। স্টেফি বলে, নিশ্চয় দেবো, কিন্তু আমারও একটা অনুরোধ তোমায় রাখতে হবে। তুমি তো অ্যাক্ট্রেস, আমাকে মামুত্তি স্যারের সাথে দেখা করিয়ে দিতে পারবে? রেখা কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়। স্টেফি তাকে একটা নানের ড্রেস দেয়। এরপর রেখা পড়ে মহা যন্ত্রণায়। স্টেফি শুধু তাকে বলে দেখা করিয়ে দিতে। শেষমেশ রেখা সত্যিটা বলে, আমি একজন জুনিয়র আর্টিস্ট, নিজেই কখনো মামুত্তি স্যারকে কাছ থেকে দেখিনি। স্টেফি কিছু মনে করে না। রাতে গানের শুটিং হচ্ছিল, কিন্তু বৃষ্টি নামলে শুটিং মাঝপথেই বন্ধ হয়ে যায়। রেখাকে তখন স্টেফি বলে, এত মানুষের সাথে ভিড়ে থাকবে কেন, আমার সাথে চার্চে চলো, সেখানে খুব সহজেই রেখা সবার সাথে মিশে যায়। তাকে আমি একটা রুমে থাকতে দিই। পরের দিন দেখতে পাই আমাদের চার্চের লকার ভেঙে টাকা নিয়ে কেউ পালিয়েছে। রেখাকেও পাওয়া যায় না কোথাও। দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয় না। রেখা টাকা নিয়ে পালিয়েছে। যেহেতু আমি অচেনা একজন মেয়েকে এনে রেখেছিলাম, তাই সব দোষ আমার ওপর পড়ে। বিবেক বলে, আপনারা পুলিশে কমপ্লেন করেননি কেন? স্টেফি বলে, যেহেতু আমাদের ডোনেশন দেওয়া হতো, চুরির ঘটনা জানাজানি হলে সেটা বন্ধ হয়ে যেত, তাই। এরপর রেখাকে আমি আর কোনোদিনও দেখিনি। তখন যারা চার্চে কাজ করতো তাদের মধ্যে আমি একজনের অ্যাড্রেস দিতে পারি, থাঙ্গামা, যে এখন আর বেঁচে নেই, কিন্তু তার ছেলে বিনু আছে, তার সাথে কথা বলে দেখো, কিছু সাহায্য পেতে পারো। স্টেফিও জানতে চায় রেখা আসলে কে ছিল, কি তার পরিচয়। বিবেকের কাছে ফোন আসে। সাজিব, যে রাজেন্দ্রনকে বারবার ফোন করতো, তার অ্যাড্রেস আর স্টেফির দেয়া বিনুর অ্যাড্রেস সেম। সেখানে গেলে দেখা যায় মানিক চোর, বিনু, সাজি তুই বন্ধু। সাজিকে বেড়ে জিজ্ঞাসা করে বিবেক, বারবার ফোন করতিস কেন, রাজেন্দ্রনের সাথে কী তোর সম্পর্ক? বিনু তখন বলে, আমরা রাজেন্দ্রনের একটা সিক্রেট জানতাম। মুভির প্রথম সিন দেখানো হয়, যেখানে একটি ছেলে বলছিল, আমি আমার বাবাকে একটি বডি নিয়ে যেতে দেখেছি। সেটা বলছিল বিনু সাজিকে। বিনু বলতে থাকে, আমরা অনেক খুঁজেও সিনেমায় ওরম সিন খুঁজে পাইনি।
ছোটবেলায় সেসব আমরা মনে রাখিনি, কিন্তু বড়বেলায় বাবাকে জোর করলে বাবা বলে তারা 4জন মিলে একটি মানুষকে জ্যান্ত কবর দিয়েছিল। এর জন্য টাকাও পেয়েছিল তারা, কিন্তু আমার বাবাকে 1 টাকাও দেওয়া হয়নি। বাবা মারা যাওয়ার পর তাই আমি রাজেন্দ্রনকে ব্ল্যাকমেল শুরু করি। সে আমাদের টাকাও দিত। আমার বাবা যেহেতু মারা গেছে তাই হয়তো ভিডিওতে বাবার নাম নেওয়া হয়নি। সব শুনে বিবেক বলে তোমাদের কোর্টে ডাকা হবে, সেখানেও এগুলো বলবে, আর শহর ছেড়ে দুজন কোথাও যাবে না। বিবেক মোহনকে ফোন করে সব বলে। মোহন বলে ওদেরকে কাস্টাডিতে নাও। বিবেক বিনু সাজির কাছে গেলে দেখে তাদের কেউ নির্মমভাবে গাছের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে হত্যা করেছে। বিবেক আবার পরে অথই জলে কি করে কেসেই সমাধান করবে, এত কষ্ট করে প্রমাণ জোগাড় করেছে, সে আবার ভিনসেন্ট মুছেও দিচ্ছে। বিবেক সিনেমার নেগেটিভগুলো দেখছিল, তখন তার চোখে পড়ে একটি লোকের ওপর যার চোখে প্রবলেম আছে। তার মনে পড়ে সে যখন ফ্রান্সিসকে খুঁজে বেড়াচ্ছিল তখন একটি ছেলেকে দেখেছিল, তারও চোখে সেম প্রবলেম ছিল। ছেলেটি বলেছিল তার বাবা ফ্রান্সিস হসপিটালে। এটা যেহেতু জিনগত সমস্যা তাই বিবেকের বুঝতে দেরি লাগে না, হসপিটালে থাকা লোকটা আসল ফ্রান্সিস ছাড়া আর কেউ না। বিবেক ফ্রান্সিসের বাড়ি পৌঁছায়, তাকে গিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ফ্রান্সিস বলে যেখানে কঙ্কাল পাওয়া গেছে সেখানে আমি কোনোদিন যাইনি। বিবেক বলে আজ তোমার বন্ধু বেবি, যার ছেলে বিনু মারা গেছে, কাল তোমার ছেলেও মারা যাবে। তখন ফ্রান্সিস স্বীকার করে, হ্যাঁ আমরা করেছি। ফ্রান্সিস বলতে শুরু করে সময়টা 1984 সাল, মালাকাপুরাতে সব শুরু করেছিল ভাকাচারান এবং পুষ্পাম। ভাকাচারান নতুন এখানে কাজ নিয়ে এসেছিল পাত্রীর অ্যাসিস্ট্যান্ট হিসাবে। চার্চে পুষ্পাম কাজ করত, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। একদিন পুষ্পাম ভাকাচারানকে পাত্রীর আলমারি থেকে টাকা নিতে দেখে ফেলে। ভাকাচারান পুষ্পমকেও টাকার ভাগ দেয়। দিন দিন তাদের লোভ বাড়তে থাকে। ভাকাচারান বলে আমার পড়াশোনা তো শেষ, এখান থেকে চলেও যাব, তো টাকার দরকার আমার। পুষ্পাম বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমাকেও সাথে নিয়ে যেতে হবে। ভাকাচারান রাজি হয়ে যায়। তারা গুদাম থেকে মাল সরাতে থাকে, তখন তাদের মাঝে থার্ড পার্সন চলে আসে, বেবি নামে একজন, যে চার্চে কাজ করত। সেও তাদের প্ল্যানে যোগ দেয়। পুষ্পাম ভাকাচারানকে বলে কতদিন আর এই রবার এলাচ এসব সরাবো, এবার একটা বড় দাও মারতে হবে। আমি জানি এখানে ডোনেশনের টাকা কোথায় থাকে, সেটা নিয়ে এখান থেকে চলো পালিয়ে যায়। পুষ্পাম একটি মরা ইঁদুর এনে অফিস ঘরে রেখে দেয়। গন্ধে সেখান থেকে সবাই চলে গেলে সে ঘর পরিষ্কার করার অজুহাতে ভেতরে ঢোকে, আলমারির চাবির ছাপ সাবানে তুলে নেয়। পুষ্পাম জানতো তারা যদি সেখান থেকে পালায় পুলিশ তাদেরকে ফলো করবে, তাই যখন সে দেখলো চার্চে রেখা বলে একটি মেয়ে এক রাতের জন্য থাকতে এসেছে, সে একটা প্ল্যান বানায়। সেদিনটা আমি আর রাজেন্দ্রন পাড়ার দোকানে আড্ডা মারছিলাম। কয়েকবার বেবি আর ভাকাচারানকে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে দেখি। তাদের দেখেই আন্দাজ করতে পারি এরা কিছু একটা ঘোটালা পাকাচ্ছে। পুষ্পাম মিটকারিতে ঘুমের ওষুধ দিয়ে দেয়, কিন্তু সবাই মিটকারি খেলেও রেখা খায় না। রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, পুষ্পাম রেখাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। আমি আর রাজেন্দ্রন চার্চে এসে দেখি সেখানে জিপ রাখা, মানে ভাকাচারান ভেতরে আছে। আমরা দেখতে পাই বেবি আর ভাকাচারান দুজন মিলে ভারী কিছু একটা কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমরা প্রথমে ভাবি কিছু হয়তো চুরি করছে, সেখানে গেলে তারা ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই একটা মেয়ের লাশ রাখা সেখানে। আমরা সেখান থেকে চলে যেতে গেলে বেবি আমাদের হুমকি দেয়, আমরা যদি তাদের সাথ না দিই বাইরে লিক করে দেবে, আমরাও এই ঘটনার সাথে জড়িত। আমাদেরকে টাকার লোভ দেখানো হয়। রাজেন্দ্রন আমাদের সাথ দিতে চায়নি, কিন্তু ভাকাচারান তাকে বলে সাথ না দিলে তার নামে দোষ দিয়ে দেবে। এটা কে, কি তার পরিচয় কিছু না জেনে আমরা তিনজন মিলে লাশটাকে নিয়ে গিয়ে পুঁততে থাকি। বেবি বলে তার ছেলে বাড়িতে একা আছে, সে চলে যায়। তখন মেয়েটার পা নড়ছিল, তাও আমরা জ্যান্তই তাকে দাফন করে দিই। যা টাকা ছিল তিনজন আমরা ভাগ করে নিয়ে নিই, বেবিকে কিছুই দিইনি। সেই কালকের ভাকাচরণ আর কেউ নয়, আজকের ভিনসেন্ট। অন্যদিকে দেখতে পাই ভিনসেন্টের বউ হসপিটালে অ্যাডমিটেড। তার কাছে একটা ফুলের তোড়া আসে, সেখানে কিছু একটা লেখা, যা দেখে ভিনসেন্টের স্ত্রীর শ্বাসকষ্ট বেড়ে যায়। ভিনসেন্ট এসে দেখে তাতে লেখা গেট ওয়েল সুন পুষ্পাম, মানে তাদের পরিচয় জেনে গিয়েছে। দরজায় দাঁড়িয়ে অফিসার বিবেক। সেদিন রাতে পুষ্পম বিবেককে বলে রেখা নামের মেয়েটিকে পুঁতে দাও, কে যখন ওকে খুঁজে পাবে না সবাই ভাববে সেই টাকা চুরি করে নিয়ে পালিয়েছে। আমরাও ছাড়া হাত পায়ে কদিন পর শহর ছেড়ে যেতে পারবো, কেউ সন্দেহ করবে না। বিবেককে অফিসার বলে সব জানলেও যেহেতু রেখার আইডেন্টিটি জানা যায়নি তাই কোর্টে কিছুই হবে না, এমন কিছু খুঁজে বের করো যাতে রেখার পরিচয় জানা যায়। অন্যদিকে অ্যালিস ওরফে পুষ্পাম ভাকাচারানকে বলে বিবেক নামের পুলিশটি অনেক কিছু জেনে গেছে, ওকে শেষ করে দাও। সেই মতো বিবেকের গাড়িতে লরি এসে ধাক্কা মারে, বিবেককে হসপিটালে অ্যাডমিট করা হয়। ভাকাচারান জানতে পারে বিবেকের অবস্থা শোচনীয়। ফ্রান্সিস পুলিশের কাছে সব স্বীকার করেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত রেখার পরিচয় না জানা যাচ্ছে ভাকাচারান সেফ। বিবেকের গার্লফ্রেন্ড রেখার নামের ওপর একটা ম্যাগাজিন পাবলিশ করে। সেই ম্যাগাজিন দেখে জগদীশ নামে এক ডাইরেক্টর বিবেকের সাথে যোগাযোগ করে, বলে আমি প্রথম যখন সিনেমা বানিয়েছিলাম সেটা দেখে আমাকে রেখা নামে একটি মেয়ে চিঠি লিখেছিল, তার অ্যাড্রেসে গিয়ে দেখতে পারো।
বিবেক সেই অ্যাড্রেস অনুযায়ী কন্যাকুমারীতে যায়। সেখানে গেলে দেখা যায় রেখার দিদি হেনাকে। আমরা জানতে পারি রেখা খুব সিনেমা প্রেমী ছিল, মামুত্তির অন্ধভক্ত। সিনেমায় কাজ করার খুব শখ ছিল তার, কিন্তু তার বাবা এসব পছন্দ করতো না। এক সময় কাউকে কিছু না বলে সে বাড়ি ছেড়ে চলে যায়। বিবেক তখন তার দিদিকে রেখার নুপুর তুলে দেয়। তার দিদি বুঝতে পারে রেখার পৃথিবীতে নেই। অন্যদিকে পুলিশ বাঁকাচারণ আর পুষ্পমের ছেলেকে তার বাবা মায়ের আসল পরিচয় বলে দেয়। ছেলে তার মাকে জিজ্ঞাসা করে, তুমি কে, অ্যালিস না পুষ্পাম? পুষ্পাম চুপ থাকে, ছেলে চলে যায়। পুষ্পাম ভাকাচারণকে বলে, এই বয়সে আর জেলে যেতে পারবো না। ভাকাচারণ তার বউয়ের কষ্ট দেখতে না পেয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। অন্যদিকে রেখার পরিচয় পাওয়া যায়। দিদি হেনার সাথে তার ডিএনএ স্যাম্পল মিলে গেছে। বিবেক ভিনসেন্ট ওরফে ভাকাচারণকে অ্যারেস্ট করে। রেখার কঙ্কাল ভালোভাবে কবর দেওয়া হয়। এখানে সমাপ্ত হয় সিনেমা। বলে না, বাপ বাপকেও ছাড়ে না, সেরমই দশা হলো সবার। একদিন লোভের বশে নির্দোষ এক মেয়েকে শ্বাসরোধ করে মেরে ফেলা পুষ্পামের জীবনেও মৃত্যু এলো সেমভাবে। তো কেমন লাগলো বন্ধুরা এই মালায়ালাম থ্রিলার? ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে মোটিভেট করো। ভালো থেকো, টাটা।